ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে অষ্টম শ্রেণীর আগের দিন যে অস্থিত পৃথিবী চ্যাপ্টারটি শুরু করেছিলাম, তাতে আজকে তার পার্ট বি। পার্ট এতে আমরা বিভিন্ন পাত সীমানা সম্পর্কে আলোচনা করছি, পাত কয় প্রকার, মহাসঞ্চালন তত্ত্ব এবং তার সঙ্গে আমরা পাত সংস্থান তত্ত্ব আলোচনা করেছি। আজকে তার পরবর্তী পার্ট সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আজকে অগ্নুদ্গম সম্পর্কে আলোচনা করব। অগ্নুদ্গম বিষয়টা কি সেটা সম্পর্কে আলোচনা করব, কয় প্রকার, কি কি, এগুলো সম্পর্কে পুরো ডিটেলসে একদম খুঁটিনাটি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম যে টপিক অগ্নুদ্গম। অগ্নুদ্গম অগ্নুদ্গম যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ভলকেনিজম। এখন এই ভলকেনিজম এই নামটা কোথা থেকে এলো? কেউ কি যার মন হলো কেউ কি দিয়ে দিচ্ছে, নাকি কোথাও উড়ে উড়ে চলে এলো? ভলকেনিজম প্রত্যেকটা মানে জিওগ্রাফিক্যাল টার্ম, ম্যাক্সিমাম জিওগ্রাফিক্যাল টার্ম আসে হচ্ছে ল্যাতিন শব্দ, নাহলে জার্মান শব্দ, এই জায়গাগুলো থেকে আসে। ঠিক এই ভলকেনিজম এই কথাটাও আমার ল্যাটিন শব্দ ভলকেনাস, এখান থেকে এই ভলকেনিজম কথাটি এসেছে। হঠাৎ করে ভলকেনাস কেন? অন্য কিছু তো হতে পারতো। রোমের একজন দেবী ছিলেন, দেবীর নাম হচ্ছে ভলক্যানো, যাকে তাদের যে ধর্মমত, সেই ধর্মমত অনুযায়ী তাকে বলা হতো হচ্ছে অগ্নির দেবী। অতএব যে এই যে আগ্নেয়গিরির মুখ থেকে যে অগ্নুদ্গম হয়, সেই জন্য ওই অগ্নির দেবীর নাম ছিল হচ্ছে ভলক্যানো। অগ্নির দেবীর নাম ছিল ভলক্যানো। এক মিনিট আমি দেখে নিই একবার যে ভিডিওটা চালু করেছে কিনা। ওকে, সব ঠিকঠাক আছে, চলো। তো এই এই ভলক্যানো এই ভলক্যানো এটা ছিল ওই অগ্নির যে দেবী, তার নাম রোমের। সেই ভলক্যানো থেকেই এই ভলকেনিজম কথাটি এসছে। এবং এই ভলকেনাস এটা মেইনলি হচ্ছে ল্যাতিন শব্দ। এই ল্যাতিন শব্দ থেকেই এই ভলকেনিজম কথাটি এসেছে। বেশ, এইবার আমরা জানবো কি যে অগ্নুদ্গম কাকে বলা হয়। অগ্নুদ্গম কি জিনিস না, আগের দিন আমরা পৃথিবীর অভ্যন্তর পড়তে গিয়ে আমরা পড়েছি যে ভূপৃষ্ঠের যে শিয়াল এবং সীমাস্তর রয়েছে। যখন আমি এই ত্রিভুজের মতন ছবিটা করে বুঝিয়েছিলাম যে ভূপৃষ্ঠের যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপর যে শিয়াল এবং সীমাস্তর রয়েছে, যারা অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর ভাসমান, সেই শিয়াল এবং সীমাস্তরের কি হয়েছে না, শিয়াল এবং সীমাস্তর তারা একে অপরের সঙ্গে যখন অভিসারী পাচ্ছিমান্ত অঞ্চলে হোক বা অপসারী পাচ্ছিমান্ত অঞ্চলে হোক, যখন ভূপৃষ্ঠের ওই ম্যাগমা, অ্যাস্ট্রোস্ফিয়ারের ম্যাগমা যখন পৃথিবীপৃষ্ঠে বেরিয়ে আসে, তখন তাকে আমরা অগ্নুদ্গম বা আমরা ম্যাগমার উদগীরণও বলতে পারি। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে ভূপৃষ্ঠের ভূ অভ্যন্তরের তরল সান্দ্র অর্ধ জেলির মতন ম্যাগমা যখন জলীয় বাষ্প সহকারে বিভিন্ন গ্যাস সহকারে যখন বিস্ফোরণ সহ ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ দিয়ে বেরিয়ে আসে, তখন তাকে বলা হয় হচ্ছে অগ্নুদ্গম। বা এই অগ্নুদ্গম যে সমস্ত উৎসগুলি থেকে হয়, এই অগ্নুদ্গম যে সমস্ত উৎসগুলি হয়, যেমন কি আগ্নেয়গিরি থেকে অগ্নুদ্গম হয়, তাকে আমরা বলছি কি না আগ্নেয়গিরি। অগ্নুদ্গম একটা হলো, একটা আগ্নেয়গিরি হলো। ম্যাগমার উদগীরণটাকে বলছে অগ্নুদ্গম, এবং ম্যাগমা যে ভূপৃষ্ঠের দুর্বল অংশ দিয়ে বেরোচ্ছে তাকে আমরা বলছি কি আগ্নেয়গিরি। আশা করি এতটা অব্দি ক্লিয়ার প্রত্যেকেরই হয়েছে। বেশ, এইবার নেক্সট আমরা এই অগ্নুদ্গমকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এগুলো বই যদি বা নেই, কিন্তু এগুলো জানা খুব ইম্পর্টেন্ট জিনিস। কি কি ভাগে ভাগ করতে পারি? একটা হয় অগ্নুদ্গমকে আমরা দুভাগে ভাগ করি। কি কি হয়? একটা হয় তোমার বিস্ফোরণ সহ, একটা হয় বিস্ফোরণ সহ অগ্নুদ্গম, আর একটা হয় বিদার অগ্নুদ্গম। অগ্নুদ্গম, এই দু প্রকার মেনলি আমাদের অগ্নুদ্গমের প্রকারভেদ, বা আমাদের ভূপৃষ্ঠের যে ম্যাগমা বেরিয়ে আসে ভূপৃষ্ঠ ভূঅভ্যন্তর থেকে তার প্রকারভেদ। বিস্ফোরণ সহ অগ্নুদ্গম মানে কি? বিস্ফোরণ সহ অগ্নুদ্গম মানে হচ্ছে ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ থেকে যখন ম্যাগমা তীব্র আওয়াজ করে বা ব্লাস্ট করে
যখন বেরিয়ে আসে তখন তাকে আমরা বলছি বিস্ফোরণ সহ অগ্নুদ্গম। বিদার অগ্নুদ্গম মানে কি? বিদার অগ্নুদ্গম কিন্তু কোনো রকম আওয়াজ হবে না। ধরো ভূপৃষ্ঠের কোনো একটি ফাটল আছে, ভূপৃষ্ঠের ধরো সাপোজ এই জায়গায় এরকম কোন একটি ফাটলের সৃষ্টি হয়েছে, ঠিক আছে, কোথাও একটা দুর্বল স্থান পেয়েছে ম্যাগমা, সেই ম্যাগমাতে এরকম একটা ফাটলের সৃষ্টি হয়েছে। এখন যখন ওই ম্যাগমা, ওই ফাটল দিয়ে যখন ম্যাগমা বেরোবে আস্তে আস্তে, যেমন মানুষের যখন শিরা বা ধমনী যখন কেটে যায় তখন যেমন গল গল করে রক্ত বেরোয়, ঠিক তেমনি এই ভূপৃষ্ঠের ফাটল দিয়ে কি হবে, গল গল করে যেমন লাভা বেরোবে, ঠিক আছে, এইভাবে দেখা গেল আমার লাভা বেরিয়েছে, এদিকেও তাই এইভাবে লাভা বেরিয়েছে। এই লাভাটা দীর্ঘ অনেকদিন হলো, অনেকদিন পর ঠান্ডা হলো, বা দীর্ঘ যত সময় যায় এই লাভাটাও কিন্তু ঠান্ডা হতে থাকে। সেকেন্ড বার আবার অগ্নুদ্গম হলো এখান থেকে, এই জায়গাটা থেকে আবার অগ্নুদ্গম হলো, তখন কি হলো, আবার একবার আবার একবার লেয়ার পড়লো, আবার এর উপরে আবার একবার লেয়ার পড়লো, বুঝতে পারছো? থার্ড বার আবার এক অগ্নুদ্গম হলো, আবার এদিকে একবার লেয়ার পড়লো, আবার এদিকে একবার লেয়ার পড়লো। এমন নয় যে এটা এখানেও শেষ হয়ে যাবে, এটা কিন্তু আরো বেশিও হতে পারে, ঠিক আছে, কোনো দিকে বেশি কোনো দিকে কম, এরকম হতে পারে, ঠিক আছে। আমি জাস্ট আরেকটা কনসেপ্ট ঢুকবো বলে এটা বলতে চাইছি। তো এইভাবে দেখো স্তরে 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 কিন্তু লাভাটা জমতে থাকছে। এই লাভা মালভূমি মেনলি গঠন হচ্ছে এইভাবে, এই যে এইভাবে গঠন হতে পারে, বা বিস্ফোরণ সহ যখন দীর্ঘ প্রবাহ ঘটে প্রবাহ লাভার, সেই লাভার ধীরে ধীরে জমা হয়ে 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 কি হয়, লাভা মালভূমি গঠন করে। এই লাভা যখন স্তরে স্তরে জমা হয়, দেখো এইটা একটা ধাপ হলো, এইটা একটা ধাপ, সেকেন্ড ধাপ, এটা একটা থার্ড ধাপ, মানে তিনটে সিঁড়ির মতন, এখানে একটা ধাপ, তার নিচে একটা ধাপ, তার নিচে একটা ধাপ, সিঁড়ির মতন হয়ে গেল, এরকম ধাপে ধাপে সিঁড়ির মতো সৃষ্টি হয়। ঠিক এই ধরনেরই একটা ভূমিরূপ আমাদের ভারতে লক্ষ্য করা যায়। কোথায় লক্ষ্য করা যায়? না, আমাদের দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে, আমি ভারতের শুধু নিচেটা অংশটা আঁকছি, যেহেতু আমার পুরো ভারতটা দরকার নেই, সেটা আমি শুধু নিচে অংশটা আঁকছি। এই দক্ষিণ ভারতে এই গুজরাট, আমার রাজস্থান বলবো না, গুজরাট, আমার অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বেঙ্গালুরু, হ্যাঁ, কেরালা, মহারাষ্ট্র, এই এরিয়াতে কি হয়, এই প্রায় 5 লক্ষ এরিয়া জুড়ে, প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এরকম কিন্তু বিদার অগ্নুদ্গমের ফলে এই ধরনের লাভা মালভূমি গঠন হয়েছে সেখানে। হ্যাঁ, সেখানে লাভা মালভূমি গঠন হয়েছে এই বিদার অগ্নুদ্গমের ফলে। ব্যাসল্ট শিলার আধিক্য এখানে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। তাহলে বোঝা গেল আমাদের ভারতে একে বলা হয় যে ডেকান ট্র্যাপ। সুইডিশ শব্দ ডেকান মানে হচ্ছে দাক্ষিণাত্য, ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, তাহলে ডেকান ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে দাক্ষিণাত্যের সিঁড়ি, এই জায়গাটাকে বলা হয় আমাদের দক্ষিণ ভারতের ডেকান ট্র্যাপ। প্রায় 5 লক্ষ, যখন মোটামুটি আজ থেকে প্রায় 12 থেকে 13 কোটি বছর আগে, হ্যাঁ, কি হয়েছে, যখন বিদার অগ্নুদ্গম হয়েছিল, এই বিদার অগ্নুদ্গমের ফলে ভারতের দক্ষিণে এই লাভা মালভূমিটি গঠন হয়, যেটি বিদার অগ্নুদ্গমের একটি প্রকৃষ্ট উদাহরণ। আশা করি বোঝা গেছে বিদার অগ্নুদ্গম জিনিসটি কি। বিদার অগ্নুদ্গম এবং বিস্ফোরণ অগ্নুদ্গম দুটোর মধ্যে ডিফারেন্স তোমাদের আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে এই আগ্নেয়গিরির যখন তোমাদের অগ্নুদ্গম ঘটে, এই আগ্নেয়গিরিকে কিছু ভাগে ভাগ করা যায়। আচ্ছা, সেখানে ঢোকার আগে একটা কথা বলি, যখন ভূপৃষ্ঠে এই লাভাটা বেরিয়ে আসে, ম্যাগমা যখন ভূপৃষ্ঠে বেরিয়ে এলো তখন তাকে লাভা বলা হয়। এই ম্যাগমা যখন বেরিয়ে আসে বিস্ফোরণ সহ, তার ফলে কি হবে, ভূপৃষ্ঠে কোথাও তো কিছু ভূমির পরিবর্তন হবে, ভূমির পরিবর্তন হবে, কোথাও ধসে পড়বে, কোথাও নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হবে। ঠিক একইভাবে যখন ভূপৃষ্ঠে নতুন কিছু ভূমিরূপ সৃষ্টি হয়, যে প্রাকৃতিক ক্রিয়ার ফলে বা যে সমস্ত শক্তির ফলে ভূ অভ্যন্তরে বা ভূপৃষ্ঠের ওপরে যখন নতুন কিছু ভূমিরূপ সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলছি ভূগাঠনিক প্রক্রিয়া। ভূগাঠনিক প্রক্রিয়াকে দুভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া, এটা ক্লাস 10-এও আছে এই জিনিসটা, ঠিক আছে। অন্তর্জাত প্রক্রিয়া জিনিসটা কি? একটা হচ্ছে অন্তর্জাত, একটা হচ্ছে বহির্জাত, ঠিক আছে। একটা হচ্ছে অন্তর্জাত, একটা
একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত মানে কি? অন্তর্জাত মানে পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর অভ্যন্তরে যে ক্রিয়াকলাপের ফলে ভূমিরূপ পরিবর্তন হয় তাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। যেমন কি পৃথিবীর অভ্যন্তর বলতে কি বুঝি? এক হতে পারে ভূমিকম্প, ভূমিকম্প হলো কোনো একটা অবস্থান, কোনো একটা পাহাড় ধসে গেল বা কোনো একটা এরিয়া ধসে, পাহাড়ি অঞ্চলে ধস নেমে গেল, ভূমিরূপে পরিবর্তন হলো। দুই কি হবে? দুই হবে তোমার হচ্ছে আমার অগ্নুৎপাত, বা অগ্নুৎপাতের ফলে কি হয় তখন এখন তুমি বলতেই পারো স্যার তাহলে আগ্নেয়গিরির মুখ থেকে যে লাভা বেরোলো তার সাথে বহির্জাত প্রক্রিয়া হচ্ছে না? না, তার কারণ হচ্ছে অগ্নুৎপাতের সময় পৃথিবীর অভ্যন্তর পুরো যে অ্যাস্ট্রোস্ফিয়ার যখন বিস্ফোরণ সহ হয় তখন ভূভ্যন্তর পুরো কেঁপে ওঠে। এই অগ্নুৎপাত এবং ভূমিকম্প এটা কিন্তু আমার হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে। অন্তর্জাত অর্থাৎ শিয়াল পৃথিবীর যে ভূপৃষ্ঠ রয়েছে সেখান থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত, যে এই যে ভূপৃষ্ঠের যে আমরা আমরা আগের দিন যে ছবি রেখেছিলাম, এই ভূপৃষ্ঠের শিয়াল সীমা স্তর থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত, এই কেন্দ্রমণ্ডল পর্যন্ত অংশকে বলা হয় কি, যে অংশের মধ্যে যে পরিবর্তন হয় তাকে আমরা বলছি অন্তর্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া কোনগুলো? বহির্জাত প্রক্রিয়া হচ্ছে পৃথিবীপৃষ্ঠের বাইরে, অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদির ফলে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে তাকে আমরা বলছি বহির্জাত প্রক্রিয়া। আবার বলছি, নদী, বায়ু, হিমবাহ, আমাদের সমুদ্র তরঙ্গ, ঠিক আছে, এই কিছু প্রাকৃতিক শক্তির কারণে যে ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। যেমন জলপ্রপাত, মন্থকূপ, প্রপাতকূপ, সিঙ্কহোল, সোয়ালো হোল, তাছাড়া আমরা দেখতে পাই যে জিও, স্ট্যাম্প, এছাড়া আমরা দেখতে পাই হচ্ছে গৌড়, যুগেন, ইয়ারদাং, এই সমস্ত বিভিন্ন রকম বিভিন্ন প্রাকৃতিক শক্তির কার্যকলাপের ফলে এই সমস্ত ভূমিরূপগুলি কিন্তু লক্ষ্য করা যায়। বেশ, যাই হোক, এতটা তোমাদের দরকার নেই, আমি বহির্জাত অন্তর্জাত প্রক্রিয়া কনসেপ্টটা দিতে গিয়ে এতটা বললাম, ঠিক আছে? যদি মনে রাখতে পারো খুবই ভালো কথা, খুব ভালো জিনিস, তোমাদের পিলারটা খুব ভালো মজবুত হবে ক্লাস 10-এর জন্য, ক্লাস 9-10-এর জন্য। অবশ্যই যদি মনে রাখতে পারো খুব ভালো কথা। এবার আমি দেখবো কি, যে এবার আমরা ভূগঠন প্রক্রিয়া সম্পর্কে জানলাম। বেশ, আমরা এবার আগ্নেয়গিরির প্রকারভেদ সম্পর্কে পড়ব। আগ্নেয়গিরি ক প্রকার হয়? এটি তিন প্রকার হয় মেনলি। কি কি আগ্নেয়গিরি হয়? একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, একটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, আর একটা হচ্ছে মৃত। সুপ্ত, মৃত, ঠিক আছে? একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, একটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, একটা হচ্ছে আমার মৃত আগ্নেয়গিরি। এখন এই সক্রিয় আগ্নেয়গিরিটা কি? সক্রিয় আগ্নেয়গিরি মানে হচ্ছে যে আগ্নেয়গিরির মুখ দিকে, যে আগ্নেয়গিরির আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, এই জিনিসটাকে, এই জায়গাটাকে যেদিক দিয়ে লাভা বেরোচ্ছে সেই মুখটাকে বলা হয়, এটাকে বলা হয় জ্বালামুখ। এটাকে বলা হয় জ্বালামুখ, এটাকে বলা হয় গৌণ, এটাকে বলা হয় গৌণ জ্বালামুখ। এটা হচ্ছে মুখ্য জ্বালামুখ, যেটা প্রধান সেটা হচ্ছে মুখ্য জ্বালামুখ, আর এটা হচ্ছে গৌণ জ্বালামুখ। ঠিক, এই অংশটাকে বলা হয়, যেখানে ম্যাগমা থাকে তাকে বলা হয় ম্যাগমা প্রকোষ্ঠ, তাকে বলা হয় ম্যাগমা প্রকোষ্ঠ। যে অংশের মধ্যে ম্যাগমা থাকে তাকে বলা হয় ম্যাগমা প্রকোষ্ঠ, ঠিক আছে? ভূঅভ্যন্তরে এটা অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে থাকতে পারে, বা ভূঅভ্যন্তরে যদি কোথাও ম্যাগমা জমা হয় সেখানেও এটা থাকতে পারে, ম্যাগমা প্রকোষ্ঠ হতে পারে। অ্যাস্ট্রোস্ফিয়ার, আশা করি অ্যাস্ট্রোস্ফিয়ার বিষয়টা জানা, অ্যাস্ট্রোস্ফিয়ার কি জিনিস আগের দিন খুব ভালো করে বুঝিয়েছি, যে কে আবিষ্কার করেছিলেন, অ্যাস্ট্রোস্ফিয়ার কি জিনিস, হ্যাঁ, অর্ধ তরমণ্ডল জেলির মতন যে পদার্থ থাকে ভূঅভ্যন্তরের নিচে,
হ্যাঁ, যার উষ্ণতা প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে আমরা বলছি হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার। বেশ, এবার টপিক আসি। সক্রিয় আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি মানে কি, যে আগ্নেয়গিরি থেকে সমানে কন্টিনিউ লাভা বেরিয়ে আসে, তখন তাকে আমরা বলছি সক্রিয় আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরিকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এর দুটো ভাগ আছে, বুঝলে। একটা হচ্ছে সবিরাম, একটা হচ্ছে সবিরাম, আর একটা হচ্ছে অবিরাম। একটা হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি আর একটা হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি। এখন এই সবিরাম কাকে বলে, অবিরাম কাকে বলে? সবিরাম আগ্নেয়গিরি মানে হচ্ছে যে আগ্নেয়গিরিগুলি কিছুদিন অগ্নুদ্গম হলো, কিছুদিন রেস্ট নিল, আবার অগ্নুদ্গম হলো, এইগুলোকে বলা হয় হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি, মানে একটু গ্যাপ নিয়ে নিয়ে, একটু থেমে থেমে থেমে। অবিরাম আগ্নেয়গিরি মানে কোনগুলো না, অবিরাম আগ্নেয়গিরি মানে হচ্ছে যে আগ্নেয়গিরিগুলি কন্টিনিউ, আমার অগ্নুদ্গম করেই চলেছে, যার মুখ থেকে অনবরত লাভা বেরিয়েই চলেছে, তাকে আমরা বলছি হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি। আশা করি বুঝতে পেরেছো সবিরাম এবং অবিরাম আগ্নেয়গিরির মধ্যে পার্থক্য কি। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি কোনগুলো, এটেনা হবে, স্ট্রম্বলি হবে, ভিসুভিয়াস হবে, তারপর আমাদের মৌনা লোয়া হবে। এই সমস্ত আগ্নেয়গিরিগুলি হচ্ছে আমাদের সবিরাম আগ্নেয়গিরি। এই সক্রিয় আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে ভাগ আছে। বেশ, সুপ্ত আগ্নেয়গিরি কোনগুলো? সুপ্ত মানে হচ্ছে ঘুমন্ত, যে সমস্ত আগ্নেয়গিরি এখন অগ্নুদ্গম হয়নি কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। যেমন আমাদের ইন্দোনেশিয়ার ক্যাকাতুয়া, এই যে ইন্দোনেশিয়া আমি এঁকেছি এখানে, এটা পরে আসছে আমি কি জিনিস এটা, এই ইন্দোনেশিয়াতেও ক্যাকাতুয়া হচ্ছে আমার বা ক্যাকাতুয়াও থাকে বইয়ে, ক্যাকাতুয়া হচ্ছে আমার এই সবিরাম এই সুপ্ত আগ্নেয়গিরি উদাহরণ। এছাড়া আমাদের ভারতে যে ব্যারেন দ্বীপ আছে, সেই ব্যারেন দ্বীপ হচ্ছে আমার এই সুপ্ত আগ্নেয়গিরির কিন্তু উদাহরণ। এই ব্যারেন যে আগ্নেয়গিরিটি রয়েছে সেটা কিন্তু সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। মৃত আগ্নেয়গিরি কোনগুলি? মৃত আগ্নেয়গিরি হচ্ছে যে আগ্নেয়গিরিগুলির ভবিষ্যতে কোনো রকম অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, তাকে আমরা বলছি মৃত আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরি ভবিষ্যতে কোনো রকম অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, তাকে আমরা মৃত আগ্নেয়গিরি বলি। যেমন কি মায়ানমারের যে পোপো আগ্নেয়গিরি রয়েছে, মাউন্ট পোপো, সেই পোপো আগ্নেয়গিরি হচ্ছে আমার আমাদের মৃত আগ্নেয়গিরি। এখন এই আগ্নেয়গিরির এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট, আমি না বলে এখান থেকে বেরোতে পারছি না। সেটা হচ্ছে কোনো একটা আগ্নেয়গিরির যদি যে মুখটা, সেটা যদি দীর্ঘদিন যদি আমার কোনো রকম বিস্ফোরণ না হয় বা কোনো রকম আমার অগ্নুদ্গম না হয়, তখন এই মুখটার মধ্যে লাভা জমে একটা ঢাকনার মতন আস্তরণ সৃষ্টি করে। এইটাকেই বলা হয় হচ্ছে ক্যালডেরা। কি বলা হয়? এখানে পুরো হবে না, এদিকে ক্যালডেরা, এই অংশটাকে বলা হয় হচ্ছে ক্যালডেরা। এই ক্যালডেরার যে হ্রদ, ক্যালডেরায় অনেক সময় জল জমে একটা হ্রদ গঠন হয়, তাকে বলা হয় ক্রেটার হ্রদ। বেশ, অত দরকার নেই জেনে, তোমাদের অত কাজ নেই। এর পরবর্তী যে বিষয়টা আসছি সেটা হচ্ছে ম্যাগমা। এই ম্যাগমার ফলে কি হয়, ভূপৃষ্ঠের যে ম্যাগমা বেরিয়ে এলো, ভূভ্যন্তরে যে ম্যাগমা বেরিয়ে এলো, এই ম্যাগমা দু ধরনের হয়। কি কি হয় না, একটা হচ্ছে তোমার ম্যাগমা দু ধরনের, এই ম্যাগমাটাই মেনলি যখন ভূপৃষ্ঠ বেরিয়ে আসে তখন তো সেটা লাভা হয়ে যায়। সেই লাভা দু ধরনের হয়। কি কি হয়? একটা হয় আলাভা, আর একটা হয় বাহহ লাভা। এই দুই ধরনের লাভা আমরা দেখতে পাই।
একটা হচ্ছে আলাভা, একটা হচ্ছে পাহহ লাভা। আলাভা আর পাহহ লাভা কি জিনিস, কোথা থেকে এলো? এটা মেনলি হাওয়াই দ্বীপপুঞ্জের যে অগ্নুদ্গম ঘটে তার উপর, তার ভিত্তিতে এই ধরনের নামকরণ করা হয়েছে আলাভা আর পাহহ লাভা। আলাভা যেটা, সেটা হচ্ছে সান্দ্রতা বেশি থাকে। সান্দ্রতা মানে কি? সান্দ্রতা মানে হচ্ছে ঘনত্ব। সেই ঘনত্বটা, এর ঘনত্ব বেশি থাকে, ওর জন্য ও কি করে, ভূপৃষ্ঠের উপর বেশি দূর গড়াতে পারে না, ভূপৃষ্ঠের উপরে বেশি দূর গড়াতে পারে না। পাহহ লাভা কি? পাহহ লাভা হচ্ছে এর সান্দ্রতা খুব কম, তাই ভূপৃষ্ঠের উপর গড়াতে পারে। ঠিক আছে, ভূপৃষ্ঠের উপর গড়াতে পারে। এটা হচ্ছে পাহহ লাভা, এর ঘনত্ব কম। একটা সহজ উদাহরণ দিয়ে বলি, যদি একটা মধু নাও খানিক, এক বোতল ধরো মধু নিয়েছো, এক বোতল জল নিয়েছো, সেম মাপের, সেখানে কি করছো, এরকম একটা ঢাল আছে, এই ঢালটাতে তুমি মধু আর জলকে একসঙ্গে, মধুটা দেখবে একটু চ্যাটচ্যাট টাইপের হয়, মধু আর জলটাকে একসঙ্গে এই ঢালটার মধ্যে ঢালবে, তাহলে কে আগে নামবে? অবশ্যই জলটা আগে গড়িয়ে গড়িয়ে পড়বে, মধুটা আস্তে আস্তে গড়াবে। ঠিক এই মধুটাই হচ্ছে আলাভা, যেটা চটচটে টাইপের হয়, যেটা আস্তে 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 গড়ায়। আর পাহহ লাভা কোনটা? পাহহ লাভা যেটা স্পিডে, এই জলটা যে স্পিডে বইছে, এই জলটা হচ্ছে তোমার পাহহ লাভা। উদাহরণের জন্য, জাস্ট উদাহরণের সাপেক্ষে বুঝিয়ে বললাম। আশা করি তোরা বোঝা গেছে যে সান্দ্রতা বিষয়টা কি। আরেকটা জিনিস, যেখানে যার সান্দ্রতা যত বেশি হবে, তার সেই ম্যাগমায় বা সেই লাভায় সিলিকার পরিমাণ তত বেশি হবে। যখন কোনো একটা আগ্নেয়গিরির মুখ দিয়ে, ধরে নাও, ধরে নাও এটা একটা আগ্নেয়গিরি, এটা একটা আগ্নেয়গিরি, এর মুখ দিয়ে আমার লাভা বেরোচ্ছে, তাহলে কি হবে? এই এই সাইডে সাইডে জমে যাবে, ও সাইডে সাইডে এইভাবে জমে যাবে, এইভাবে জমে যাবে, জমে জমে কি হবে, এই জায়গাটার উচ্চতাটা এইখানে জমে, কিন্তু ও এইখানেই ঠান্ডা হয়ে যাবে, কারণ কি, ও নিচেতে যে গড়িয়ে আসবে বিষয়টা, সেটা ও পারছে না, তাই এইখানেই ঠান্ডা হয়ে যাবে, এবং এই আগ্নেয়গিরির উচ্চতাটা কিন্তু আস্তে আস্তে কি হবে, বৃদ্ধি পাবে। এই আগ্নেয়গিরির ফলে, অগ্নুদ্গমের ফলে লাভা সঞ্চিত হয়ে হয়ে যে শঙ্কু আকৃতির পাহাড় গঠন করে বা পর্বত গঠন করে, তাকে আমরা আগ্নেয় পর্বত বলি। যে সমস্ত পৃথিবীতে আজকে যে সমস্ত আগ্নেয় পর্বত রয়েছে, যেমন আন্দিজ পর্বতমালায় রয়েছে, সেই আন্দিজ পর্বতমালাতে বা আমাদের পৃথিবীর আরো অন্যান্য জায়গায় যে সমস্ত পর্বতগুলি, আগ্নেয় পর্বত রয়েছে, সেগুলি কোনো এক টাইম কিন্তু অগ্নুদ্গম হতো। যদিও এখন যদি বা নাও হয়, তাতেও কিন্তু যদি আমরা অনেক পুরনো ইতিহাস দেখি, তাহলে আমরা সেখানে দেখবো কি, সেখানে কোনো এক সময় অগ্নুদ্গম হয়েছিল, তার কারণে তার উচ্চতা বৃদ্ধি পেয়েছে, যতদিন অগ্নুদ্গম চলেছে ততদিন তার উচ্চতা বৃদ্ধি পেয়েছে। পর্বত চার ধরনের হয় মেনলি। একটা হচ্ছে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত, একটাই নাম। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে আমার ভঙ্গির পর্বত হয়। তৃতীয় হচ্ছে আমার ক্ষয়জাত পর্বত হয়। আর একটা হয় হচ্ছে অবশিষ্ট পর্বত, ওটা অতটা দরকার লাগে না। বেশ, যাই হোক, যখন যখন আমরা পর্বত সম্পর্কে পড়বো পরবর্তীকালে, সেই সম্পর্কে আমরা তখন জানবো। একটা ক্লাসের মধ্যে এত কিছু বলতে লাগলে তো তোমার লেকচার অনেক বড় হয়ে যাবে। বেশ, যাই হোক, কথা অব্দি বললাম যেন, যে আমাদের আচ্ছা, আমরা তার আলোচনা করলাম হচ্ছে অন্তরাত্ম বৈচিত্র্য প্রক্রিয়া, কয়েক ধরনের আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়, আগ্নেয়গিরির লাভার প্রকারভেদ, এবং আলোচনা করলাম কি, আগ্নেয়গিরির টাইপ, আগ্নেয়গিরি ক প্রকারের হয়। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর আমরা আলোচনা করব যে এই অগ্নুদ্গম বিষয়টা কেন হয়, কারণ কি। তাও তো হতে পারতো কি, অ্যাস্ট্রোস্ফিয়ারে এবার কি দরকার ছিল হঠাৎ করে ভূপৃষ্ঠ বেরিয়ে আসা? কোনো দরকার ছিল না। কেন হয়? এইখানে একটা জিনিস বোঝার আছে, যখন ভূপৃষ্ঠের যে ম্যাগমা, সেই ম্যাগমা প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস যার উষ্ণতা থাকে, হ্যাঁ, সেই উষ্ণতায় কি হয়, এখানের মধ্যে জলও আছে, এর মধ্যে গ্যাসও আছে বিভিন্ন টাইপের, সালফার ডাইঅক্সাইড, মিথেন, হ্যাঁ, বিভিন্ন কার্বন ডাইঅক্সাইডের মতন বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, হ্যাঁ, এছাড়া কি কি আছে, বিভিন্ন অ্যাসিড আছে। সেগুলো যখন পারস্পরিক ক্রিয়া করে, এবং যখন একটা একটা ভালো উদাহরণ দিই, যদি দেখবে বাড়িতে মায়েরা যখন ভাত রান্না করে, ভাতের যে হাঁড়ির ঢাকনাটা, সেটা যখন, ভাতটা যখন গরম হয়, ঢাকনাটা এইভাবে ওঠে নামে, ওঠে নামে, ঢাকনাটা ওঠে নামে। যখন ঢাকনাটা উঠছে, নিজে নিজে উঠছে, ওঠে নামে, তখন ওই যে ঢাকনা থেকে হাঁড়ির যে গ্যাপটা তৈরি হচ্ছে,
এইভাবে যে ঢাকনা থেকে হাঁড়ির যে গ্যাপটা তৈরি হচ্ছে, সেখানে দেখবে কি বাষ্পগুলো কিন্তু সেই দিকে বের হচ্ছে। ঠিক একইভাবেই কি হয় না, ভূপৃষ্ঠের যে ম্যাগমা যখন প্রচণ্ড পরিমাণে যখন গরম হয়ে যায়, অভ্যন্তরে যখন প্রচুর পরিমাণে চাপের সৃষ্টি হয়, তখন ভূপৃষ্ঠের যে দুর্বল স্থান বরাবর সেই ম্যাগমা কিন্তু সেই পাত সংস্থান এরিয়াতেই হোক, দুটো পাত যেখানে একে অপরের সঙ্গে মিলছে সেই এরিয়াতেই হোক, বা ভূপৃষ্ঠের দুর্বল স্থান এরিয়াতেই হোক, সেইখানে কিন্তু বেরিয়ে চলে আসে। এখানে দেখো এই দুটো পাত একে অপরের সঙ্গে ঠিকছে, এই জয়েন্টটাও দুর্বল স্থান পেয়েছে, সেই জন্য ওই জয়েন্ট বরাবর কি হয়, বেরিয়ে ভূপৃষ্ঠের ওখানে অগ্নুদ্গমের সৃষ্টি করছে। আশা করি ক্লিয়ার হয়েছে কেন অগ্নুদ্গম হয়। আরেকটা কারণ অগ্নুদ্গম হয়, সেটা একটু পরে যখন এই ছবিটা আসবো তখন সেখানে বলবো। এবার আসি, পৃথিবীর একটা মহাসাগর আছে, যে টোটাল যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম মহাসাগর। হ্যাঁ, ঠিক ধরেছ, প্রশান্ত মহাসাগর। সেই প্রশান্ত মহাসাগরের চারপাশে আমাদের, এটা বুঝতে পারছো, উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার সাইডগুলো। হাওয়াই দ্বীপপুঞ্জ আছে মোটামুটি এরকম জায়গা করে আছে। এই প্রশান্ত মহাসাগর, এটা টোটালটা প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের চারপাশে কি হয়েছে না, পৃথিবীর সব থেকে সক্রিয় যে জীবন্ত আগ্নেয়গিরিগুলি রয়েছে, তার 70% থেকে 80% প্রায় এইখানে এই প্রশান্ত মহাসাগর কিন্তু অবস্থান করছে। যে পৃথিবীর যত জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে, দেখো একটা রিং আকারে অবস্থান করছে না, একটা রিং আকারে, এই যে লাল লালগুলো হচ্ছে আগ্নেয়গিরি, সব রিং আকারে অবস্থান করছে একদম প্রশান্ত মহাসাগরের চারপাশে। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। মেঘলা মানে কি? মেঘলা মানে হচ্ছে কোমর বন্ধনী। এই মেঘলা জিনিসটাই হচ্ছে এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। পৃথিবীর কত পার্সেন্ট বললাম? 70%। 70% জীবন্ত আগ্নেয়গিরি এই অঞ্চলের মধ্যে অবস্থান করছে। একে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। আমার যারা স্টুডেন্ট এখানে দেখছো বসে, এই ভিডিওটি যারা দেখছো, তাদের অবশ্যই এই নোটগুলো পেয়ে যাবে, কোনো চাপ নেই। বেশ, এইবার এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি হয় না, টোটাল এরিয়াটাকে বলা হয় যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা এই অঞ্চলটাকে, যে পৃথিবীর যে 70% যে এটা রয়েছে, সেই টোটাল এরিয়াটাকে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে 70% হচ্ছে আমার এই অঞ্চলে বসবাস, এই অঞ্চলে আগ্নেয়গিরি বসবাস মানে রয়েছে আর কি। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝা গেছে। এবার এই ছবিটা দেখো, এই ছবিটাতে আমি কিছু জিনিস এঁকেছি। কি এঁকেছি না, একটা সমুদ্রের নিচে যেখানে দুটি পাত একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, এখানে একটা স্থলভাগের পাত রয়েছে, সেই পাতটার সঙ্গে আবার এই পাতটা কিন্তু সেই পাতের নিচে ঢুকে যাচ্ছে। ঠিক, বেশ। আমরা আগের দিন পড়েছি, যখন দুটি পাত একে অপর থেকে দূরে সরে যায় তখন তার কি বলা হয়? কি বলা হয়? অপসারী পাত সীমানা অঞ্চল। এই অঞ্চলটাকে বলা হয় অপসারী পাত সীমানা। ঠিক আছে, এবার ছেড়ে দাও এটা। অপসারী পাত সীমানা অঞ্চল, যেখানে দুটি পাত একে অপরের সঙ্গে মার্জ করছে, সেখানে দেখো দেখো এখানে যখন দুটো পাত একে অপর থেকে দূরে সরে গেল, তখন কি হবে? এই অঞ্চলে যে ম্যাগমা রয়েছে, এই যে ভূপৃষ্ঠের যে ম্যাগমা এঁকেছে আমি অ্যাস্ট্রোস্ফিয়ার, সেই অ্যাস্ট্রোস্ফিয়ারের ম্যাগমা এই যেখানে দুটো পাত একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, এই যেখানে দূরে সরে যাচ্ছে, ঠিক এখানে এই ফাটল বরাবর উঠবে। ভূপৃষ্ঠে উঠে কি করবে? ফাটল বরাবর উঠে সেখানে শৈলশিরা গঠন করবে। এইভাবে শৈলশিরা গঠন করবে। এবং পৃথিবীর মধ্যে আমরা এরকম উদাহরণ দেখতে পাই যে আটলান্টিক শৈলশিলা, মধ্য আটলান্টিক শৈলশিলা, এটা কিন্তু
দুটি অপসারী পাতসীমানা অঞ্চলের সৃষ্টি হয়েছে, যেখানে ম্যাগমা উঠে একটা শৈলশিলা গঠন করেছে, টোটাল একটা শৈলশিলা গঠন করেছে। একইভাবে ঠিক যখন অভিসারী অঞ্চল আসবে, এই জায়গাতে যখন অভিসারী অঞ্চল আসবে তখন কি হবে, দেখো তখন কি হবে, দুটো পাত যখন একে অপরের দিকে আসছে তখন কি করছে, ও এরকম ভাবে বেঁকিয়ে দিচ্ছে, আমার হাতটা লক্ষ্য করো, ও এইভাবে বেঁকিয়ে দিচ্ছে, যার কারণে সমুদ্রে এখানে কিন্তু একটা খাত তৈরি হয়ে গেছে। এরকম আগে সারফেসটা এরকম ছিল সমুদ্র, আস্তে আস্তে চাপ দিয়ে একে বেঁকিয়ে দিচ্ছে, ফলে কি হচ্ছে, এখানে একটা খাত সৃষ্টি হয়েছে। একে বলা হয় সামুদ্রিক খাত। যেমন পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম সামুদ্রিক খাত হচ্ছে মারিয়ানা খাত, যেটি আমাদের প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এছাড়া আমাদের পুয়ের্তো রিকো খাত রয়েছে। এছাড়া আমাদের রয়েছে তোমার কি নাম গো, পুয়ের্তো রিকো খাত হচ্ছে আটলান্টিক মহাসাগরে। এছাড়া আমাদের সুন্দা খাত ভারত মহাসাগরে রয়েছে। ঠিক আছে, এই সমস্ত কিন্তু খাতগুলি রয়েছে, যেখানে দুটি অভিসারী পাতসীমানা একে অপরের সঙ্গে সংঘর্ষের ফলে এভাবে বেঁকে গেছে। একটা কথা একটু নোট করে নাও, অভিসারী পাতসীমানা মানে কিন্তু এই নয় সব সময় এখানে খাতই তৈরি হবে। কোনো কোনো সময় পর্বত গঠন হতে পারে, কোনো কোনো সময় এই জায়গাটা অবনত হয়ে সে জায়গায় অগ্নিগম হতে পারে। এটা কারণ কি, এই অঞ্চলটাতে যদি আমরা দেখি যে অভিসারী পাতসীমানা অঞ্চল, দুটো পাত একে অপরের দিকে আসছে, এই পাতটাও এদিকে আসছে, এই পাতটাও এখান থেকে, এই পাতটাও এদিকে আসছে। ঠিক আছে, দুটো পাত যখন একে অপরের দিকে আসছে তখন কি হবে, এই জায়গাটা হচ্ছে অভিসারী অঞ্চল, এখানে এখন নতুন কোনো ভূমিরূপ কিন্তু সৃষ্টি হয়নি, কিন্তু এখানে ট্রেঞ্চ বা খাত সৃষ্টি হয়ে, সরি, এখানে খাত সৃষ্টি হয়েছে। তো এই খাত যে সৃষ্টি হয়েছে, সেই খাত কিন্তু সমুদ্রের নিচে আমরা দেখতে পাই। সমুদ্রের নিচে গেলে আমরা সেখানে যে আমাদের ডুবুরি যারা রয়েছেন তারা কিন্তু এইখান থেকে অনেক সময় মিনারেল বা কালেক্ট করে নিয়ে আসে, যে ভূমিকম্পের উৎপত্তি কোথায় বা কী ধরনের পাতগুলি চলন, এই খাঁজে গেলে, সেখানে গেলে আমরা কিন্তু দেখতে পাবো। বেশ, একে বলা হয় অভিসারী পাতসীমানা অঞ্চল। এবার এই অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে কি কি জন্য এই পাতগুলি চলছে, কারণ পাতগুলি কি এক জায়গায় স্থির থাকলে কোনো অসুবিধা হতো, হতো। এক বাটি গরম দুধ যদি তুমি নাও, সে গরম দুধের উপরে দেখবে সর পড়ে যাবে, দুধটা যত ঠান্ডা হবে সেখানে সর পড়বে। তার মানে কি, সরের যে টেম্পারেচার সেটা দুধের যে টেম্পারেচার থেকে কম, ওই জন্য পুরো সর পড়ে গেছে। এখন ওই দুধটাকে নিয়ে যদি তুমি আবার যে গ্যাসের উনুন রয়েছে বা উনুন রয়েছে, উনুনে চাপাও, তাহলে দেখবে, বা আগুনে যদি বসাও তাহলে দেখবে যে দুধটা যখন হচ্ছে, গরম হচ্ছে, তখন সরগুলো কিন্তু এইভাবে লড়ছে। বা আরো ভালো উদাহরণ, যদি পুকুরে দেখো, পুকুরে যেমন করে পাতা ভাসে, ঠিক একইভাবে যখন অ্যাস্ট্রোস্ফিয়ার অতিরিক্ত গরম হয়ে যায়, বা অ্যাস্ট্রোস্ফিয়ার যখন গোটা পৃথিবীকে ঘিরে যে অ্যাস্ট্রোস্ফিয়ার রয়েছে, সেই অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে কি হয় না, একটা স্রোত কাজ করে সব সময়, যাকে আমরা বলি হচ্ছে পরিচালন স্রোত বা পরিচালন কক্ষ। ভূবিজ্ঞানী আর্থার হোমস এই পরিচালন কক্ষের আবিষ্কার করেন। কি বললাম, আর্থার হোমস, ঠিক আছে। ওনার নাম হচ্ছে এটাই, আর্থার হোমস। ইনি কি করেন, ইনি এই পরিচালন কক্ষে আবিষ্কার করেন যে, তিনি বলেন কি, যে যত আমার এদিকে যত আমার পাতটা দেখো ঢুকছে, এই দিকে কি হবে, ওর একটা একটা বালতিতে তুমি যদি একদম কানায় কানায় জল নাও, সেখানে দেখা গেল তুমি একটা বড় একটা লোহার বলকে সেই জলের মধ্যে তুমি যদি ফেলে দাও, তাহলে দেখবে লোহার বলের যে আয়তন, সে সমায়তন জল কিন্তু বালতি থেকে পড়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবেই এই পাতগুলি যখন অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে ঢুকছে, এই পাতগুলি, ফোকাস প্লিজ, এই পাতগুলি যখন অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে ঢুকছে, তখন দেখবো কি, যে এই অতিরিক্ত, এইবার কি হবে, তখন অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে প্রেসার সৃষ্টি হবে, চাপ সৃষ্টি হচ্ছে, যখন অতিরিক্ত মানে জিনিস প্রবেশ করছে ওর মধ্যে, এক্সট্রা জিনিস যখন প্রবেশ করছে, এই পাতগুলো কিন্তু গলে যাচ্ছে। যখনই অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে পাতটা ঢুকে যায়, তখনই কিন্তু পাতগুলো গলে যায়। দেখো এখান থেকে এখানে যে চওড়াটা রয়েছে পাতের, এখানে কি সেই চওড়াটা রয়েছে, তো তা কিন্তু নেই। তার কারণ কি, অ্যাস্ট্রোস্ফিয়ারের অধিক টেম্পারেচারের জন্য পাতগুলো কি হয়, সেখানে গলে যায়। যখন এখানে গলে যায়, এই অ্যাস্ট্রোস্ফিয়ারের
তখন অ্যাস্ট্রোনস্ফিয়ার প্রচুর পরিমাণে চাপের সৃষ্টি হয়, এবং অ্যাস্ট্রোনস্ফিয়ার চাই কি, এই ম্যাগমা স্তরটা চাই কি, যে আমি ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান দিয়ে উপর থেকে উঠবো। তখন সেই অপসারী অঞ্চলে কাছাকাছি খোঁজে কোথায়, সে খোঁজে কাছাকাছি অপসারী অঞ্চল কোথায় রয়েছে, সেই অপসারী অঞ্চল থেকে এসে আবার সে অপসারী অঞ্চলে বেরোয় এবং সেখানে শৈলশিলা গঠন করে। তুমি ভেবো না একবার যে শৈলশিলা একবার গঠন হয়ে গেল মানে কিন্তু এই নয় যে শৈলশিলা এখানে গঠন আর হবে না। এখানে শৈলশিলা কিন্তু আর গঠন হবে না, এটা হবার কোনো কারণ নেই। শৈলশিলাগুলো কিন্তু এই পাতটা যত ঢুকবে তত এই শৈলশিলাগুলো এই পাশে কিছুটা সরবে, এই পাশে কিছুটা সরবে। শৈলশিলার অবস্থানগুলো কিন্তু চেঞ্জ হবে আস্তে আস্তে। এমন নয় যে সারা মানে টোটাল লাইফটাই শৈলশিলাগুলো একই জায়গায় কাটিয়ে দিল। এই পাতটা যতই দিকে মুভ করবে শৈলশিলাগুলোর অবস্থান তত সরবে, এদিকেও তাই এদিকেও তাই। ঠিক আছে, তাই যত আমরা অপসারী অঞ্চল থেকে দূরে যাব তত শৈলশিলার বয়স বাড়তে থাকবে, যত আমরা অপসারী অঞ্চলের কাছে আসব তত শৈলশিলার অঞ্চল বা শৈলশিলার বয়স নবীন হবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, যত এই পাতটা যাবে, এখানে যে শৈলশিলাটা ছিল এই পাতটা যত ঢুকবে তত শৈলশিলাটা নিশ্চয়ই ওর সঙ্গে সঙ্গে এভাবে চলে যাবে। এইদিকে যে পাতটা অপসারী পাত রয়েছে এও নিশ্চয়ই এইদিকে দিকে সোজা চলে যাবে, চলে যাবে তো। আমি ওটাই বলতে চাইছি যে আচ্ছা এখানে তখন আবার কি হবে, এখানে আমার নতুন নতুন শৈলশিলা গঠন উঠবে। ঠিক আছে, তাই যত বলতে চাইছি আমি এইটাই যে অপসারী অঞ্চলে যত কাছাকাছি আসবো তত আমার কি হবে, এই অঞ্চলটা শৈলশিলাগুলি রয়েছে সেগুলো বয়স নবীন হবে, আর যত দূরে চলে যাবো অপসারী অঞ্চল থেকে তত আমার শৈলশিলাগুলো কি হবে, বয়স প্রাচীন হবে। ঠিক একটা কনভেয়ার বেল্টের মতন কাজ করে, একটা চক্রাকারে বেল্টের মতন কাজ করে। একদিকে নতুন ভূমিরূপ গড়ে উঠছে, আবার একদিকে কিন্তু কি হচ্ছে, পুরনো ভূমিরূপগুলি আবার মিশে যাচ্ছে অ্যাটমসফিয়ারের সঙ্গে। যেমন করে একটা বৃষ্টির চক্র চলে, জল থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি যেমন চলে ঠিক একইভাবে হচ্ছে আমার এই অ্যাটমসফিয়ার ঠিক একইভাবে কাজ করে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আমি কতটা কি পড়েছি। তোমাদের অনেকটা তোমরা আশা করি উপকৃত হবে যদি এই জিনিসটা বুঝে নাও। একদম মানে মনে করো ভূগোলের যে 4টে পিলার, সেই পিলার মানে একটা বাড়ি করার জন্য মেইন যে 4টে পিলার, সেই তোমার একটা পিলার তোমার পুরো গাঁথুনি হয়ে গেছে আর কি, একটা পিলার তোমার সলিড স্ট্রং হয়ে গেছে। এটা বুঝে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকের যে বইটা রয়েছে, টেক্সট বুকটা রয়েছে ক্লাস 8-এর, সেগুলি পড়ো, এবং যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং এই জিনিসটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি আবার দেখো, 2-3বার দেখো। যদি ভিডিওটা অনেকটা লেন্থি লাগছে যে আমার এখন দেখার সময় নেই, তুমি 2-3বার দেখেও কিন্তু শেষ করতে পারো। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। তো এটা তোমরা একটু এই ছবিগুলো তোমরা খাতাতে নোটও করে নিতে পারো। ঠিক আছে, কোথায় কীরকম হচ্ছে, বিস্ফোরণ কোনগুলো হয়, কী কী ধরনের বিস্ফোরণ রয়েছে, হ্যাঁ, লাভা কোনগুলি রয়েছে, আমাদের পৃথিবীর যে লাভা কত প্রকারের হয়, হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা, বিদার অগ্নুদ্গম কি, ডেকান ট্র্যাপ কি, এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দর করে আমি বলে দিলাম। আশা করি তোমাদের কোনো রকম আর অসুবিধা হবে না, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আর এটা অভিসারী অঞ্চল, এটা অপসারী অঞ্চল, আবার বলে দিচ্ছি এটা হচ্ছে অভিসারী অঞ্চল। হ্যাঁ, এটা মার্ক করতে নাহলে তোমাদের গন্ডগোল লাগবে। এই জায়গাটা এটা হচ্ছে অভিসারী অঞ্চল। ঠিক আছে, এটা হচ্ছে অভিসারী অঞ্চল, আর এটা হচ্ছে তোমার অপসারী অঞ্চল। একটা হচ্ছে অভিসারী অঞ্চল, একটা হচ্ছে অপসারী অঞ্চল। ঠিক আছে, এটা হচ্ছে সামুদ্রিক খাত। আশা করি বুঝতে পারছো, ছবিটাতে দুটো পাত একেবারে সঙ্গে কার্ভ হয়ে যাচ্ছে। চলো, সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ঠিকঠাক পড়াশোনা করো। থ্যাংক ইউ।